শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না বলেছেন আসিফ নজরুল। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা। গণহত্যার কারণেই জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। খুব দ্রুত নির্বাচনের আশা। বিদ্যুৎ না নিলেও আদানিকে শতভাগ ক্যাপাসিটি চার্জ ও 40% মূল্য পরিশোধ করতে হবে জানালেন তামিম। চুক্তি পুনর্বিবেচনার আহ্বান। বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রতি শ্রদ্ধা। প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা সম্পন্ন। বিকেলে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি ও উপদেষ্টারা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন হাতছাড়া না হয় সেদিকে সবাই সচেতন থাকতে হবে। কেজেড সোহেলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 1971 সালের 14 ডিসেম্বর বিজয়ের ঠিক উষালগ্নে বুদ্ধিবৃত্তিক পর্যায়ে জাতিকে পঙ্গু করে দিতে বর্বর পাক হানাদার বাহিনীও তাদের এদেশীয় দূষররা হত্যা করে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার সাথে সাথে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। পরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা যাবে না। আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এসে তাদের সেই লড়াইয়ের কথাও মনে পড়ছে। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শহীদ বুদ্ধিজীবী ও জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেবে সরকার। ঠিক 71-এ যেভাবে ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। তা আমরা এই পুরো জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এরপর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র হত্যা, গণহত্যা আর জনগণের কাছ থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ। এ কারণেই শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে আসতে না পারার পরিণতি বরণ করতে হয়েছে তাদের। অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের মানুষ প্রত্যাশা করছে খুব দ্রুতই নির্বাচনের ব্যবস্থা হবে।
আরিফুল ইসলাম মাসুমের ক্যামেরায় আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির পাশাপাশি শ্রদ্ধা জানায় ছাত্রদল, যুবদল, কৃষক দল এবং স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের অনুপস্থিতি তাদের কৃতকর্মের নির্মম পরিণতি। আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য, জাতির জন্য, তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশে একটি আধুনিক একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখবো। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী ও স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড.এম. জাহিদ বলেন, ৭১-এর চেতনায় জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ১৬ বছরের স্বৈর শাসনের অবসান ঘটিয়েছে এদেশের ছাত্র জনতা। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৭১-এর হানাদারদের মতোই ভয়ঙ্কর হয়ে উঠেছিল আওয়ামী লীগ। আজকের অঙ্গীকার হতে হবে 14 ডিসেম্বরের 24-এ আমরা কোনো অবস্থাতেই আর যেন পুরনো পথে পা না বাড়াই। সবাই যাতে সামনের দিকে জাতিকে ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আর দিন শেষে মনে রাখতে হবে, আমরা বাংলাদেশি। নিজের দেশের লোককে যারা হত্যা করে রাজনৈতিক স্বার্থে এবং নিজের গদিকে নিশ্চিত করার জন্য, নিরাপদ করার জন্য, তাদের পরিণতি এরকমই হয়। আপনার কর্তৃত্ববাদী শাসকরা যাদের পতন হয়েছে তারা আর ফিরে আসতে পারেনি, তারা আর দাঁড়াতে পারেনি, নিজ কাজকর্ম করতে পারেনি, কিন্তু আমরা পেরেছি। এত পিরিয়ডের মধ্যে 1-11 থেকে কেউ না কেউ দাঁড়িয়েছে আমাদের এখানে। আমরা কথা বলে গেছি, আমাদেরকে ধাওয়া করা হয়েছে, পার্টি অফিস ভেঙে নিয়ে গেছে, যেখানে একটু স্পেস পেয়েছি সেখানেই আমরা কথা বলেছি। একদিকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে হয়, আইনের শাসন যেন নিশ্চিত হয়, বিচার বিভাগের স্বাধীনতা যাতে নিশ্চিত হয়, সংবাদপত্রের স্বাধীনতা যাতে নিশ্চিত হয়। আপনি আমার বিরুদ্ধে বলতে পারেন, আমি আপনার বিরুদ্ধে বলবো, কিন্তু আমি আপনাকে আঘাত করব না, আপনি আমাকে আঘাত করবেন না। ১৯৭১ সালে যে কারণে জনগণ স্বাধীনতার যুদ্ধ করেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে ফ্যাসিস্টকে পরাজিত করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশার কথাও জানান বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বস্তরের মানুষের জন্য। একে একে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির বিপুল পরিমাণ নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত রায়েরবাজার বধ্যভূমি। সূর্যোদয়ের প্রথম প্রহরে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বুদ্ধিজীবী দিবসে তরুণ প্রজন্মের প্রত্যাশা ৭১ ও ২৪-এর গণকবর রচনাকারীদের দ্রুত বিচার। মুক্তিযুদ্ধের ন্যায় ২৪-এর ইতিহাস ছিনতাই যেন না হয়, সেই প্রত্যাশা সকলের। রিপোর্ট করছেন ফরুক বাবু। জাতির সূর্য ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ডুবে গিয়েছিল। ৫৩ বছর প্রতিদিন সূর্য উঠলেও তার বুদ্ধিদীপ্ত তেজ শৃঙ্খলায় বাঁধতে পারেনি বাঙালি জাতিকে। তাই আজও ফুলেল শ্রদ্ধা শেষে বুদ্ধিজীবী হত্যার বিচারের দাবিতে একই কণ্ঠে আহ্বান জানায় সবাই। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় ইতিহাসকে দলীয়করণের সংস্কৃতি থেকে বের হবার প্রত্যাশা তরুণদের। তারা চায় ন্যায় বিচার। বুদ্ধিজীবীদেরকে মারা না হতো, ওরা আমাদের সামনে আসলে সত্যিকারের ইতিহাসটা তুলে আনতে পারতো। সত্যিকারের ইতিহাসটা যদি তুলে আনতো, তাহলে আজকে যে ইতিহাস নিয়ে দ্বন্দ্ব,
গত যে স্বৈরাচার ছিল সে একটা ইতিহাস নিয়ে আসছে, এর আগের দল একটা ইতিহাস নিয়ে আসছে। এই যে ইতিহাস নিয়ে একটা দ্বন্দ্ব, এই ইতিহাস নিয়ে দ্বন্দ্ব আমাদের কখনো থাকতো না। 71-এর ইতিহাসটা যেভাবে বিকৃত হয়েছে, 24-এর ইতিহাসটা যেভাবে বিকৃত না হয়, সেই ক্ষেত্রে সেই জন্য হচ্ছে রাজনৈতিক দল প্লাস অন্যান্য মানুষ যারা আছে তাদের সবাইকে সচেতন হতে হবে। শহীদ হত্যার বিচার নিয়ে তরুণ রাজনীতিবিদরা ক্ষোভ জানায় 53 বছরের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে। আওয়ামী লীগ তো কখনোই বুদ্ধিজীবী দিবস ধারণ করে নাই। বাংলাদেশের যত সংগ্রামের ইতিহাস সেটা আওয়ামী লীগ কখনো ধারণ করে নাই। আওয়ামী লীগ শুধুমাত্র পকেটস্থ করতে চেয়েছে 71-এর ইতিহাসকে। আমাদের 71-কে আওয়ামী লীগীকরণ করা হয়েছে। আমরা 24-কে তেমন কিছু করতে চাই না। আমরা 24-কে গণমানুষের যে অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবে এটাকে আমরা দেখতে চাই। দুঃখের সাথে দেখলাম এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে এসেছে। যেন তেন প্রক্রিয়ায় দ্রুততম সময়ে বিচার করার নাম করে মূলত একটি প্রশ্নবিদ্ধ বিচার প্রক্রিয়া হলো, এবং সেই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে থাকা রাজাকার ছিল তাদের বিচার হলো না, যার ফলে বিচারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়ে একটা সংশয় দ্বিধা তৈরি হলো। মানে শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার বাংলাদেশে এখনো পর্যন্ত হলো না। এটা তো গত 53 বছরে বাংলাদেশের যারা দেশ পরিচালনা করেছে তাদেরই ব্যর্থতা। বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বৃথা না যায় এমন প্রত্যাশা রাজনীতিবিদদের। মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী তাদেরকে একটা দলীয়করণ করে ফেলেছিল, যে কারণে সত্যিকার অর্থে যার যতটুকু অবদান, যার যতটুকু ভূমিকা, রাষ্ট্রীয়ভাবে যে যতটুকু স্বীকৃতি পাওয়া দরকার আমরা দেখেছি, শুধুমাত্র সেই দলটি আনুগত্য স্বীকার না করার কারণে অনেকেই সেই সম্মানটুকু তারা পায় নাই। এবারকার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যে জনস্রোত, সেই জনস্রোত হচ্ছে একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বিজয়ের মধ্য দিয়ে মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ, সে আবেগটাকে এবার আমরা লক্ষ্য করেছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল প্রতিরোধের চেতনা, ফলে বুদ্ধিজীবীদের চেতনা ছিল সমস্ত ধরনের অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের চেতনা। ফলে বুদ্ধিজীবীদের হত্যার বিচার দাবি করা মানে হচ্ছে শুধুমাত্র ব্যক্তিগতভাবে কোনো একটা হত্যাকারীর শাস্তি নয়, যে অপরাধ তারা সংগঠিত করেছিল সে অপরাধের একটা বিচার হওয়া। অপশক্তিকে দমন না করতে পারি, হত্যাকারীদের চিহ্নিত করে বিচার আওতায় না আনতে পারি, তারা কিন্তু নানাভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। দলমত নির্বিশেষে সকল শহীদদের প্রতি সবাইকে সম্মান জানানোর আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার। মুক্তিযুদ্ধ তার খণ্ডিতভাবে হয় নাই, এগুলো সমস্ত জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা 71-এর নিরিখেই নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না, কারণ এটা একটা ঐতিহাসিক ব্যাপার। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আহ্বান সবার। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি বিশেষজ্ঞ তামিম বলেছেন, বিদ্যুৎ না নিলেও ভারতের কোম্পানি আদানিকে শতভাগ ক্যাপাসিটি চার্জ এবং 40% বিদ্যুতের মূল্য পরিশোধ করতে হবে। আদানির সাথে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনার আহ্বানও জানান তিনি। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। তামিম বলেন, অন্যান্য চুক্তির ক্ষেত্রে বিদ্যুৎ না নিলে শুধু ক্যাপাসিটি চার্জ দিলেই হয়, কিন্তু আদানিকে অতিরিক্ত 40% মূল্য পরিশোধ করতে হয়। তিনি বলেন, আদানির সাথে সম্পাদিত চুক্তিতে কয়লার মূল্য অনেক বেশি, এমনকি সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার চেয়েও বেশি। আলোচনার মাধ্যমে মূল্যহার নির্ধারণের পরামর্শ দেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যারা লুটপাট করেছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। বিতর্কে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজয়ী হয়। কবি সাংবাদিক হেলাল হাফিজকে শেষ শ্রদ্ধা জানালেন তার ভক্ত অনুরাগীরা। সকালে বাংলা একাডেমির বটতলায় কবির প্রতি শেষ শ্রদ্ধা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম সহ কবি, কথা সাহিত্যিক ও কবির ভক্ত অনুরাগীরা। বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় কবি হেলাল হাফিজের প্রথম নামাজে জানাজা। এরপর হেলাল হাফিজের মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সাংবাদিক সহকর্মীরা। পরে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে।
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা, দিনাজপুর, নাটোর সহ দেশের বিভিন্ন জেলা। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার গাড়ি সহ বিভিন্ন যানবাহন। সকালে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 85%। এতে বিপাকে পড়েছেন দিনমজুর সহ ছিন্নমূল মানুষ। অন্যদিকে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। জেলার সড়ক মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে নাটোরে সূর্যের দেখা মেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তবে সন্ধ্যার পর শীতের তীব্রতা বাড়ায় ঠান্ডাজনিত রোগে ভুগছেন শিশু, বৃদ্ধা সহ বিভিন্ন বয়সের মানুষ। খেলার খবর ক্রিকেট। ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সেরা উৎসব চ্যাম্পিয়ন্স ট্রফির অচলাবস্থা কেটে গেছে। পাকিস্তান আয়োজক হলেও হাইব্রিড মডেলে হবে এই আসর। আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহর মধ্যস্থতায় এই টুর্নামেন্ট নিয়ে ভারত পাকিস্তানের মধ্যকার বিরোধের মীমাংসা হয়েছে। তাতে আগামী বছর 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ নির্ধারিত সময়ে হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে হবে 8 দলের চ্যাম্পিয়ন্স ট্রফি। শনিবার সকালে আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসেন নকভির সাথে ভার্চুয়াল মিটিং করেছেন। সেখানেই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং দুই দেশ তা মেনেও নিয়েছে। প্রতিযোগিতায় 8টি দল 2টি গ্রুপে লড়বে। ভারতের গ্রুপ পর্বে 3টি ম্যাচ হবে দুবাইয়ে, আর ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠলে 15টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচ হবে দুবাইয়ে। ভারত পাকিস্তানের ম্যাচও হবে দুবাই। এর আগে পাকিস্তান এই টুর্নামেন্টের জন্য 3টি শর্ত দিয়েছিল, কিন্তু নতুন প্রস্তাবে পাকিস্তানকে কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং 2027 সাল পর্যন্ত ভারতে আয়োজিত আইসিসির পরবর্তী 2টি টুর্নামেন্টে অনুরূপ হাইব্রিড মডেলে পাকিস্তানের কলম্বোতে খেলার প্রস্তাব মেনে নিয়েছে ভারত ও আইসিসি। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না, বলেছেন আসিফ নজরুল। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা। গণহত্যার কারণেই জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। খুব দ্রুত নির্বাচনের আশা। বিদ্যুৎ না নিলেও আদানিকে 100% ক্যাপাসিটি চার্জ ও 40% মূল্য পরিশোধ করতে হবে, জানালেন তামিম। চুক্তি পুনর্বিবেচনার আহ্বান। বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রতি শ্রদ্ধা। প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা সম্পন্ন। বিকেলে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টা। এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.news24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।